আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, সরকার বাংলাদেশের বিভিন্ন খাতে 2024 সালে যে বাজেট নির্ধারণ করেছে, এই বাজেটের তীব্র সমালোচনা করে সংলাপ করেছেন বিরোধী দলগুলো। সেখানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ বিভিন্ন বিরোধী দলের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন এবং সরকারের এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন। সুপ্রদর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। আজকের এই বাজেট সংলাপের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সংলাপে শুরুতেই একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে এবং প্রবন্ধকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই বেশ কিছু আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, একটা রাষ্ট্র তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দেশের জনগণকে শান্তিতে রাখা, কিন্তু দেশের জনগণের এই শান্তির বিষয়টা আজকে কর্তা ব্যক্তিরা বুঝতেই চাচ্ছেন না। আজকে কীভাবে তারা এই জনগণকে শোষণ করে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভর্তি করা, বিশেষ করে যদি সেই টাকা বাংলাদেশেও ব্যয় করতেন তবুও এই দেশের কিছু জনগণ সেখানে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই টাকাগুলো বিদেশে পাচার করা হচ্ছে, বিদেশে বেগমপাড়া তৈরি করা হচ্ছে, বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতেছে। এটা আমাদের জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা যে বাজেটটা দেখতে পাচ্ছি, এখানে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে জনপ্রশাসনে। কেন দেওয়া হবে না? কারণ এই জনপ্রশাসনই তাদেরকে টিকিয়ে রাখছেন। আজকের এই আমলারা সরকারকে টিকিয়ে রাখছেন। আজকে যারা প্রশাসনে আছেন, পুলিশ, আর্মি, এরাই এই সরকারকে টিকিয়ে রাখছেন, যে কারণে তাদের পিছনেই আজকে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে এবং তাদেরকে খুশি রাখা হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, সুদের হার বৃদ্ধি করা হচ্ছে এবং এই সুদ কোত্থেকে আসতেছে? বাংলাদেশের দরিদ্র জনগণের কাছ থেকে শোষণ করা হচ্ছে। তারা আজকে আরও বেশি দরিদ্র হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে কথা এসেছে শিক্ষা খাতের ব্যাপারে। আমি এই ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না। শিক্ষা খাতকে যত আমরা অবহেলা করব, আমাদের জাতি আস্তে আস্তে নিম্ন থেকে নিম্নতর দিকেই যাবে। কারণ এই শিক্ষার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। তাদের দিকে আমরা খেয়াল করছি না। তাদের দিকে যদি বরাদ্দ না বাড়ানো হয়, তাহলে এই জাতি কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারবে না। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের অর্থনীতিকে সাপোর্ট দেয় যে সেক্টর, সেটা হচ্ছে কৃষিখাত। এই কৃষিখাতে আমাদের বরাদ্দ কমানো হয়েছে। গত বছরের চাইতেও এবছরে আরও কমিয়ে দেওয়া হয়েছে। কৃষিখাতকে যদি শক্তিশালী না করা হয়, তাহলে অর্থনীতি কোনোভাবেই শক্তিশালী হওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে কৃষিক্ষেত্রকে গুরুত্ব দিয়ে, কৃষিকে সাবসিডি দিয়ে সেখানে আমরা কিভাবে আমাদের এই অর্থনীতিকে আরও চাঙ্গা করতে পারি, সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার ছিল। কিন্তু সরকার সেই দিকে নজর না দিয়ে সম্পূর্ণভাবে ব্যর্থতা, তাদের দায় দায়িত্বকে ব্যর্থ করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের পুঁজিবাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে 2001 সালে যে সরকারটা ছিলেন, তারা পুঁজিবাজারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, সেই পর্যায় থেকে তারা শোষণ করতে করতে, সেখান থেকে লুটপাট করতে করতে এই পুঁজিবাজার আজকে ধ্বংসে পরিণত হয়েছে। আজকে সাধারণ মানুষ তাদের পুঁজি হারিয়ে তারা পথে বসেছে। অনেকেই পাগল হয়ে গিয়েছে কিভাবে তাদের এই সঞ্চিত টাকা পয়সাগুলো লুটপাট হয়ে গেল। সরকারের দায়িত্ব ছিল এই লুটেরাদেরকে বিচার করা, কাঠগড়ায় দাঁড় করানো। আজকে তাদেরকে আরও পুরস্কৃত করা হচ্ছে। আজকে পুঁজিবাজার ধ্বংস হয়ে গেছে, মানুষ আজকে সর্বশান্ত হয়ে গেছে। সেদিকে আমাদের বাজেটের কোনো বরাদ্দ নেই। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের জন্য অশনি সংকেত হচ্ছে আমাদের উপরে বিদেশি ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তাহলে এই ঋণ আমরা কিভাবে পরিশোধ করব? আজকে আমরা যদি এইভাবে ঋণ নিতেই থাকি, তাহলে একসময় বাংলাদেশ দেউলি হয়ে যাবে। প্রিয় ভাইরা, আজকে সময় এসেছে আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সকল দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এবং আমরা সবাই মিলে যদি এই লুটপাট, লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারি, আন্দোলনে নেমে আসতে পারি এবং
থেকে যদি আমরা উৎখাত করতে না পারি তাহলে আমাদের অর্থনীতি আরো পুঙ্গ হয়ে যাবে এবং আমরা দেউলিয়া দেশে পরিণত হয়ে যাব। এখান থেকে উদ্ধারের জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে, ত্যাগ স্বীকারের মাধ্যমে, রক্তের মাধ্যমে এই সরকারকে আমাদের এখান থেকে উৎখাত করে একটি ডেমোক্রেসি, একটি ভোটের অধিকার ফিরিয়ে আনতে। সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডক্টর হেলাল উদ্দিন। আমরা এই প্রায় শেষ পর্যায়ে এই অনুষ্ঠানে, তবে এই প্রধান অতিথির বক্তব্যের কাছাকাছি চলে এসেছি। আমরা যদি এর মধ্যেই কোনো মেহমান না আসেন গুরুত্বপূর্ণ, তাই আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। প্রধান অতিথির বক্তব্যের আগে আমি বাজেট নিয়ে একেবারেই ছোট একটা বিষয় যেগুলো আসলে আমরা খুবই মনোযোগ দিয়ে প্রবন্ধকারের কথা শুনেছি এবং প্রবন্ধকার চমৎকার ভাবে আমাদের বাজেট আমরা একেবারে মুগ্ধ হয়ে শুনেছি। আমাদের বুঝিয়েছেন আমরা বাজেটের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক আছে, যে দিকগুলো আমাদের দাগ কেটেছে, যে দিকগুলো আমাদের চিন্তিত করেছে, আমাদের ভাবিয়ে তুলেছে। এটা হচ্ছে এই যে বিশাল অঙ্কের যে বৈদেশিক ঋণ, যেটা এটা আমাদেরকে ভাবিয়ে তুলছে ক্রমশ। এই দুশ্চিন্তা যেন সবার ঘাড়ে দুশ্চিন্তা চেপে বসেছে। এটা যে $100 বিলিয়ন মতো ঋণ, এটা আসলে এটা সবাই এটা নিয়ে দুশ্চিন্তা। এটা কিভাবে সরকার এই ঋণ নিয়ে কিভাবে সরকার ফেস করবে সেটা দেখার বিষয়। তবে বাজেটকে অনেকে গতানুগতিক বলছেন, এটা ঠিক আছে, গতানুগতিক বা আমলা নির্ভর বলছেন যে কারণে হয়তো আমরা নির্ভর, যে কারণে আমরা এখানে গণমানুষের সরাসরি যারা তৃণমূলে যারা আছেন তারা এই বাজেট থেকে তারা কিছুই পান না। তারা বঞ্চিতই থাকেন বরাবরই, এবং বরাবরই সুবিধাভোগী যারা আছেন, সুবিধাভোগী বাজেটের সুবিধাভোগী হচ্ছে বরাবরই ওই একেবারে ধনী শ্রেণী বা যারা কালো টাকার মালিক, তারা বিশেষ সুবিধা পান, এবং রাঘব বলরা বিশেষ সুবিধা পান এই বাজেট থেকে, আমি মনে হয় বাজেট থেকে। তবে আমরা আজকে এই শেষ প্রান্তে এসে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শুনবো। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সভাপতি। আমার তো আবার একটু তাড়া আছে, যে আবার টাকা দিতে চাই। ঠিক আছে, গ্লাসটা বলুন, তারপরে প্রধান অতিথির বক্তব্যের জন্য আবার প্রোগ্রামে যাবো। গ্লাসটা বলার পরে পরে আমি বিশেষ রাজনীতিবিদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, জননেতা জনাব গায়েস চন্দ্র রায়। সেন্টার ফর ডেমোক্রেসি এবং সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ কর্তৃক আয়োজিত আজকে বাজেট উত্তর মূল্যায়ন। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাবান সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ এবং প্রগতিশীল রাজনীতিবিদ জনাব সাইফুল হক, আর অন্যান্য ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন তারা অবশ্যই বাজেটের উপর যথেষ্ট জ্ঞান রাখেন এবং তারা যে কি নোটটা দেওয়া আছে, কি নোটের বাইরেও তাদের নিজস্ব ভাবনাগুলি তারা তুলে ধরেছেন। আমাকে যখন দাওয়াত করে তখন বলছিলাম যে আমি তো অর্থনীতি নিয়ে বুঝি না, আমাকে এখানে প্রধান অতিথি হওয়ার দরকার নেই। আমি সত্যকে স্বীকার করতে রাজি, কারণ আমরা প্রতিদিন কোর্টে হাজিরা দিতে দিতে কখনো সংবাদপত্র দেখা হয় না। আমরা যারা রাজনীতি করি তারা ওই সবাই জনগণের চোখে মুখে দেখে তাকে অনুমান করি দেশটা কোন জায়গায় আছে, মানুষ কেমন আছে। অর্থাৎ সাধারণ মানুষের ভাবনাটা যদি আমি অনুমান না করতে পারি, তাহলে আমি জনগণের জন্য আন্দোলন করি, রাজনীতি করি, সেখানে আমার সিদ্ধান্তটা সঠিক না হতে পারে। আগে আমাকে বুঝতে হবে যে পিপুলসের পারসেপশনটা কী। আমি অন্যভাবে একটা কথা বলতে চাই, যে সেটা হলো যে বাজেট দিচ্ছে, বাজেট দেয় তখন আমার ধারণা ছিল কী বাজেট দেব। বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা সৃষ্টি করছে সরকার দীর্ঘ সময়ে, এটা চূড়ান্ত একটা মুমূর্ষু অবস্থা এখন অর্থনীতি। এটা করোনায় আক্রান্ত হলে যেমন অক্সিজেনের দরকার হয়, এবং অক্সিজেনের পরে তাকে কী যেন নিবিড় চর্চা কেন্দ্রে নিয়ে যায়, এটাকে সিসিউ বলেন, আইসিইউ বলেন। তো বর্তমানের অর্থনীতিটা বোধহয় আইসিইউতে রাখলে ওইটাকে কিউট করে জেনারেল বেডে আনা সম্ভব না। তারপরে তারা সাহস করে একটা বাজেট দিচ্ছে। মানে বাজেট দেওয়ার মতো বর্তমান অর্থনৈতিক অবস্থা আসে কি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথাবার্তা, নানা দিক থেকে নানা কথাবার্তার মধ্য দিয়ে
আমরা অনুমান করতে পারি যে বাজেট দেওয়ার মতোই অবস্থা সরকারের নাই। অ্যান্ড বাজেট তো আমরা যেটুকু পড়ছি লেখাপড়ায় দেখছি যে বাজেটটা একটা পারিবারিক বা ব্যক্তিগত বাজেট আর একটা হলো রাষ্ট্রীয় বাজেট, এগুলো ডিফারেন্স তো হলো পারিবারিক বাজেটটা হয় আয় বুঝিয়ে ব্যয় করে, আর রাষ্ট্রীয় বাজেটটা হয় ব্যয় বুঝিয়ে আয় করে। তো এই ক্ষেত্রে সরকার যথার্থ ব্যয় বুঝিয়ে আয় করার জন্য যে চেষ্টাটা করছে, যে সকল খাতগুলি সে প্রাধান্য দিচ্ছে, এই সকল খাত থেকে সে আয় করতে পারবে না, পারার সুযোগ নেই। কারণ এই যে মূল্যস্ফীতি মানে হলো আমাদের মূল্যের অবধি কর্মহ্রাসমান, যার কারণে আমাদের যে বাজার ব্যবস্থা আছে, বাজারের মধ্যে চাপ, আমাদের জিনিসপত্রের দাম অতিমাত্রা বেশি। এই যে অতিমাত্রা বেশি, কিন্তু যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেভাবে কিন্তু মানুষের আয়টা ঊর্ধ্বগতি না। মানুষ আগে যাই করত তার থেকে আরো নিম্নগতি। গতকালকে যে আয় করছে আজকে সেটা আয় করতে পারছে না। 1 বছর আগে যে লোকটা যে আয় করতে পারতো এই বছর সেটা আয় করতে পারতেছে না। তাহলে তার আয় বাড়ছে না, তার আয় কমছে, অথচ তার দৈনন্দিন জীবনের প্রতিটি জিনিসের দাম বাড়ছে। তো সেই ক্ষেত্রে জনগণ ট্যাক্স কোত্থেকে দেবে? আপনার রিজার্ভ সংকট, ডলার সংকট, যে কারণে আমদানি অনেক অর্থনীতিবিদ যেটা শতাংশ হিসেবে বলতে পারবে কত পার্সেন্ট আমদানি কমছে। আমদানিটা বেশি বাড়া ভালো এটা বলছি না, কিন্তু আপনি আপনার উৎপাদন ক্ষমতাটাকে বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট কিছু জিনিস আছে যেগুলো বিদেশ থেকে আমদানি করতেই হবে। একটা শিল্প কারখানার যন্ত্রাংশ আছে, তার ক্যাপিটাল মেশিনারিজ আছে, নতুন যুগে যদি করতে হয়। তারপরে এমন এমন কিছু জিনিস আছে যেগুলি আমরা হয়তো উৎপাদন করি না, কিন্তু এটা আমাদের প্রয়োজন। এখন সকল দেশেই সব জিনিস উৎপাদন করে না, এইভাবেই কিন্তু যারা যেটা উৎপাদন বেশি করে তাদের থেকে নেয়। যেমন আমাদের গার্মেন্টস শিল্পে আমরা রপ্তানি করি, তো কোনো কোনো যারা নেয় তাদের দেশে নিশ্চয় উৎপাদন হয় না, সেখানে কিন্তু মানুষ আমাদের রপ্তানি করতে পারি না। তা আমাদের ইনপুট সাবস্টিটিউট যে ইন্ডাস্ট্রি কতটুকু গড়ে উঠছে সেটা দেখতে হবে। এবং আমরা যদি ইনপুট সাবস্টিটিউট যে পণ্যগুলি যদি তৈরি শিল্পে নজর দিই, তাহলে অটোমেটিক্যালি আমার আমদানিটা কমবে। আর এই যে আমদানিটা আমি করি, আমদানির মধ্যে আমি তো ট্যাক্স পাই, আমি ভ্যাট পাই, আমি সুদ পাই, তাই না? তাহলে আমি যদি আমদানিটা এইভাবে কমে, তাহলে গভর্নমেন্টের যে রাজস্বটা আদায় করবো ওই খাত থেকে কতটুকু সম্ভব না। তারপরে যে ব্যাংক, এই ঋণ খেলাপির উপর যে জোর দিবে সরকার নিজেই তো ঋণ খেলাপি। সরকার ব্যাংক থেকে ঋণ নিতে পারে আপৎকালীন সময়, কিন্তু সেই টাকাটা তো ব্যাংকে দিতে হবে, আদারওয়াইজ ব্যাংকগুলি তো সচল থাকবে না। ব্যাংকের তো লিকুইড যে মানি, সেই মানিটা ক্রমহ্রাসমান হয়, যে কারণে একজনকে একটা চেক দিলে কোনোদিন শুনি নাই যে 1 ঘন্টা পর আসেন, একটু আগে জানাইলে ভালো হতো। অর্থাৎ একটু যদি আপনি 5-10 লাখ টাকা হয়, তাহলে তাদেরকে আগের দিন জানিয়ে দিত আমি কালকে 10 লাখ টাকা চেক পাঠাবো। তো ব্যাংকের এই অবস্থা ছিল না, আজকে ব্যাংকের এই অবস্থা কেন? ব্যাংকের এই অবস্থা এই কারণে যে একটা ব্যাংক, একজন সকালবেলা একটা মুদি দোকানেরও যখন বসে কিছু ভাঙতি টাকা নিয়ে বসতে হয়। কারণ একজন যদি 100 টাকার নোট দেয়, সে যদি 40 টাকার জিনিস কিনে, তাহলে 60 টাকা ফেরত দিতে হয়। তো এরকম তো একটা পুঁজির দরকার প্রতিদিন ব্যাংকের মধ্যে। তো সেই পুঁজিটারও কিন্তু ব্যাংকের এখন অভাব। এই ব্যাংকের টাকাগুলি কার টাকা? সাধারণ মানুষের টাকা, যারা আমানতকারী তাদের টাকা। আমানতকারীরা টাকাটা রাখে কেন? সেফটির জন্য এবং কিছু বাড়তি ইনকামের জন্য। তাকে একটা ইন্টারেস্ট দিতে হবে। এই ব্যাংকগুলি গভর্নমেন্টের টাকা দিয়ে রাখতেছে, শিল্প খাতে দিতে পারছে না বা দিচ্ছে না। অথবা যে সকল শিল্প আছে তাদের রানিং ক্যাপিটাল বলতে একটা শব্দ আছে, তারা রানিং ক্যাপিটালটা প্রোভাইড করতে পারতেছে না। তাইলে আপনি জিডিপির গ্রোথ করবেন কি দিয়ে করবেন? আপনি কৃষি খাতের কথা বলছেন, একটা কৃষক যদি 5,000 টাকা ঋণ নেয়, 10,000 টাকা ঋণ নেয়, সেই কৃষক যদি সময় মতো না দিতে পারে, তার গরু বাছুর বিক্রি প্রয়োগ করে। কিন্তু দরবেশদের মতো মানুষ যারা নাকি লক্ষ লক্ষ টাকা, মানে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে আসছে, তাদের সামনে টিকিট না পাওয়ার ব্যাংক তাদের কোনো সুযোগ নাই। আর যারা ব্যাংকটা পরিচালনা করে তাদের মধ্যে কারাপশনটা মারাত্মক। ব্যাংকের যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন যদি আপনি পরিপূর্ণ না করতে পারেন, আপনি ব্যাংক ঋণ দিতে পারত না। তারপরে ব্যাংকের ঋণ ব্যাংকিং আপনাকে একটা সুযোগ করে দেয় যে এইভাবে করেন, আমরা করে দিই। কারণ কি, যে 100 কোটি টাকা যদি আমাকে ঋণ দেয়, আর সেখান থেকে ব্যাংক 100 কোটির মধ্যে 10 কোটি টাকা 10% যদি সে সুবিধা নিতে পারে, সে তো 10% নিবে, রিটায়ার করে যাবে, তার তো ধরো কোনো সমস্যা নেই, ব্যাংক জাহার নামে যান। তো এইভাবেও যদি ব্যাংকের যারা নাকি ম্যানেজমেন্টে আসে,
উপর লেভেলে, তারা এই হারে এই ন্যাশনাল ব্যাংকটা কি যেগুলি হয়েছে, অর্থাৎ 300 কোটি টাকার ঋণ দিচ্ছে, কিন্তু 30-40 কোটি টাকা গড়ে নিয়ে রাখছে, সেটা বোর্ড অফ ডাইরেক্টরই হোক বা সেটা এমডি পর্যায়েই হোক। এইভাবে কিন্তু ব্যাংকের এই অবস্থাগুলো সৃষ্টি করছে। অর্থাৎ আর এই ব্যাংকগুলির মধ্যে এখন যেটা আছে, যেমন সাইফুল রহমান হোসেন অর্থমন্ত্রী ছিলেন, যে একই পরিবারের একাধিক ব্যক্তি ব্যাংকের ডাইরেক্টর কিন্তু পারবেন না। এবং শুধু তাই না, যে যে ব্যাংকের ডাইরেক্টর সেই ব্যাংক থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সুযোগ সুবিধা দিতে পারবে না, উনি অত্যন্ত শক্ত একটা আইন করে দিয়েছিলেন। এখন একই ব্যক্তিতে যারা আছে 5 জন, তারাও ডাইরেক্টর, ভবিষ্যতে যারা ভূমিষ্ঠ হবে তারাও আগে ডাইরেক্টর দেখায়। এই হলো ব্যাংকের অবস্থা। এখন ব্যাংকের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষের কি হয়? অর্থাৎ ব্যাংকের প্রতি একটা আস্থা কমে যায়। আর যখন ব্যাংকের কাছে আস্থা কমে যাবে, তখন মানুষের ব্যাংকে টাকা রাখবে না। আবার দেখবেন যে ব্যাংকে যখন আপনার টাকা জমা দিতে হবে, একটা জায়গা আছে, আপনি টাকাটা জমা দিচ্ছেন, আপনার উৎস কি, যেটা আগে ছিল না। এটা ভালো। আমার 10,000 টাকা জমা দেবো, 20,000 টাকা জমা দেবো, ওইখানে আমার উৎস দেখতে হবে যে জমা দিব, তার সাথে কাছে জমা দিতেছি সম্পর্ক কি, তাই না? তাহলে এই যে ধরেন, আমি জানি না এটা সত্য মিথ্যা কতটুকু, এই যে বেনজির যে 80 কোটি টাকা মানুষ বলছে বিদেশে চলে গেছে, আদৌ বিদেশে চলে গেছে না গাড়াহাতি আছে, এটা তো পরিষ্কার না। বিদেশে যে চলে গেছে এটারও কিন্তু কনফার্ম পাওয়া যাচ্ছে না, লিগাল কোনো সাইট পাওয়া যাচ্ছে না। আর বেনজির যদি ঢাকায় থাকে, তার ধরবে না, তার ধরার লোকটা কোথায় রাখবো? কারণ সবে তো বেনজির, তার নিচে যারা আছে তাদের কোথায় রাখবে? তো সে কারণেই বেনজির যদি 80 কোটি টাকা উত্তোলন করে থাকে, 80 কোটি টাকা উত্তোলন করা তো সহজ কথা না একবারে ব্যাংক থেকে। তাহলে এর সাথে আরো বড় বড় রাঘব বল আছে, জড়িত আছে। দ্বিতীয়ত, এই যে বেনজির যে টাকাগুলি জমা দিল, সেই তার কাউন্টার পার্টে লেখা আছে কিনা, টাকা যে জমা দিল টাকার উৎস কি, নিশ্চয়ই লেখা নেই। তো সুতরাং আইনটা তো আছে, অনেক সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু আইনটার প্রয়োগ কোথায়? প্রয়োগটা হলো ভিন্ন মতের উপর, প্রয়োগটা হলো জেনারেল পিপুলের উপর। আর যারা মানে সরকারকে পছন্দ করবে, তাদের জন্য কোনো আইনের বালাই নাই। এই অবস্থা থেকে আপনি অর্থনীতির বাজেট যেটা দিচ্ছে, বাংলাদেশ বোধহয় শুরু হয়েছিল, সাইফুল ভাই হয়তো সংখ্যাটা বলতে পারে, আর একটু ভুল হতে পারে, 750 কোটি টাকা দিয়ে প্রথম বাজেট হচ্ছে। অনলি 700, মানে 750 কোটি টাকার বাজেট, না ডলারের। তাজউদ্দিন আহমেদ শেখ তাজউদ্দিন আহমেদ যে ছিলেন তখন অর্থমন্ত্রী, তো সেখানে রাজস্ব বোধহয় ছিল 450 কোটি টাকা, আর বাকি হলো উন্নয়ন। আপনি আজকে এই যে উন্নয়ন করবেন, বিদেশি ঋণ আনবেন, বিদেশি ঋণ কি আপনাকে এমনি দিয়ে দিবে? লিল্লা দিবে? লিল্লা এক জিনিস, লিল্লা দিবে আপনাকে না, আপনাকে কোনো শর্ত সাপেক্ষে ঋণ দিবে। আপনি প্রকল্প দিলেন, প্রকল্পের উপর ঋণ দিবেন। আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, আপনি যখন একটা প্রকল্প দিবেন এবং সেই প্রকল্প আপনারা এডিসিতে পাস করলেন, ভালো কথা, এটা আপনারা পাস করতেই পারেন। যখন আপনারা এডিবিতে যাবেন, আপনি ওয়ার্ল্ড ব্যাংকে যাবেন, যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো আছেন ইন্টারন্যাশনাল, তাদের কাছে আপনি প্রজেক্টটা সাবমিট করে তার কাছে ধার চাইবেন, তাই তো? এখন যেই প্রজেক্টটা আমার 1000 কোটি টাকা দরকার, সেই প্রজেক্টটা আপনি প্রাকলিত হয়, আপনি নির্ধারণ করলেন 1000 নয়, 5000 কোটি টাকা। অ্যান্ড 5000 কোটি টাকা যখন ঋণ দেবেন, মিনিমাম 60% বা 50% টাকা আপনার নিজস্ব ব্যয় করতে হবে। আপনার নিজস্ব ব্যয় করার পরে তারা বাকি 40% আপনাকে দিবে। তাহলে আপনার যে প্রকল্পের যে ব্যয়টা, ডেভেলপমেন্ট অলওয়েজ ফলোড বাই দি করাপশন। ডেভেলপমেন্ট মানে এখানে করাপশন থাকতেই হবে। উইদাউট করাপশন ডেভেলপমেন্ট হবে না, হবে না, না তা না, মানে আমরা এই প্রক্রিয়াটা সেটা টাকা রোজগারের, একটা সরকারের টাকা লুট করার একটা মাত্র পথের বড় বড় প্রকল্প তৈরি করা। সেই প্রকল্পের মধ্যে কি হবে? আর বিদেশিরা ঘুষ দেয়, অ্যাডভান্স দেয় কিনা। আজ থেকে 13 বছর আগে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি পাস করে গেছে, ভালো রেজাল্ট, সে ওখানে পড়বে, তার সার্টিফিকেট ফেলে দিচ্ছে, তারা এই সার্টিফিকেট কোনো দাম। সে খুব চ্যালেঞ্জ করলো, রিটার্ন দিল যে আমি এখানে পরীক্ষা দেবো, আমার পরীক্ষা নাও, তারপরে তুমি আমার সার্টিফিকেট ফেলাই দাও। পরে সে 3.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে সে স্যাটিসফাইড হয়েছে, কর্তৃপক্ষ তাকে ভর্তি করছে এবং সে ভালো রেজাল্ট করছে। তাহলে আমার এইখানে যে আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুন, প্রাইভেট ইউনিভার্সিটি লেখাপড়া করুন, টাকা পয়সা খরচ করুন, এই সার্টিফিকেটের যদি কোনো মূল্য না থাকে, আমি এখান থেকে ল পাস করুন, ওইখানকার 12 লো 9 মাসের কোর্স ডিপ্লোমা আমার করতে পারুন না, আবার নতুন করে আমার এলএলবি পড়তে ওইখানে গিয়া,
তাহলে আমি এখানে পড়ুন না বাইরে পড়ুন? আমার এখানে 3 বছর অনার্স করলাম, আবার যদি 3 বছর পরে যে আবার অনার্স ভর্তি হইতে ওইখানে, তারপরে যদি আমাকে LLM বা বারেটলো তো তেমন কিছু না, বারেটলো একটা ডিপ্লোমা, এটা ওই আইনের বিষয় না বোধ হয়, তেমন কিছু না। আমাদের দেশে ব্যারিস্টার নামটা খুব কদম, বিদেশে আবার ব্যারিস্টার কদম নয়। ব্যারিস্টার তাদের কদর হলো মাস্টার্স অফ ল, অর্থাৎ LLM যারা করে দে ডোন্ট হ্যাভ নিড বেশি লিখে না তারা। আমার মেয়ে LLM করছে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সে যখন ব্যারিস্টারি করতে এসেছে বলেছে হোয়াই, তুমি তো অ্যাবাভ দেন ব্যারিস্টার, তুমি ব্যারিস্টার করবা কেন? তুমি অ্যাডভেস্ট তুমি এখন একটা ডক্টরেট করতে পারো, তখন সে এখন ডক্টরেট করতেছে। তো সুতরাং এই যে শিক্ষার অবস্থাটা, আমাদের যে অবনতিটা, এই অবনতিটা তো হবেই। কারণ মানুষ শিক্ষিত হলো, মানুষ সচেতন হইলে তাহলে করাপ্ট পিপুলরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, রাজনীতিবিদরা করাপ্টরা রাজনীতিবিদ করবে, এটা সমস্যা হয়ে দিতে পারে। সুতরাং এইটা তো একদিনের পরিকল্পনা, নিজেদেরই পরিকল্পনা, আশেপাশে যারা শোষণ করে আমাদের দেশকে তাদেরও তো এখানে একটা থাকতে পারে, কন্ট্রিবিউশন থাকতে পারে। স্বাস্থ্য খাতে কেন আপনি ব্যয় করবেন? স্বাস্থ্য খাতে যদি আপনি ব্যয় করেন তাহলে সিঙ্গাপুরের হসপিটাল চলবে কিন্তু। ভারতবর্ষের যে ছোটোখাটো হসপিটালগুলো যে চলতেছে, ডাক্তাররা যে রোজগার করতেছে এবং হোটেলে এবং খাওয়া থাকা, আপনারা ওইটাই হিসাব করেন। ভারতে আমাদের দেশে যত লোক চিকিৎসা করে, যত টাকা যায় হেলথ সেক্টরে, ভারতের টোটাল যে রেভিনিউ ইনকাম আছে তার 64% ফ্রম বাংলাদেশ। 18 কোটি মানুষের দেশ থেকে তারা 64% রেভিনিউ ইনকাম করে হেলথ খাতে, আর তাদের 140 কোটি লোক থেকে তারা মাত্র করে 36%। তাইলে আপনি কেন ভালো ভালো হসপিটাল করবেন? আজকে যে কালো টাকা সাদা করার কথা বলছে, হতে পারে এটা একটা ফাঁদ ফেলছে যারা, যদি সদিচ্ছা হয়ে থাকে যে বিদেশে যারা টাকাগুলি পাচার করছে তারা টাকাগুলি আনে কিনা। আপনি বিদেশে যারা টাকা পাচার করছে তাদের যদি টাকা আনতে চান, আপনি ব্ল্যাকমেল মানে হোয়াইট করার কথা না বলে তো অন্যভাবে বলতে পারতেন যে হেলথ সেক্টরে, শিক্ষা সেক্টরে, অর্থাৎ আমার জনগুরুত্বপূর্ণ যেটা মানুষ সরাসরি এটা উপকার পাবে, এইসব সেক্টরে যারা ইনভেস্ট করবে তাদের আয়ের উৎস জিজ্ঞেস করা হবে না। আমি করছেন এটা, আমি এটা কিন্তু হয়তো আইনের দৃষ্টিতে সঠিক না, কিন্তু যদি আপনি একটা ক্যাটাগরি নির্ণয় করতেন, অর্থাৎ আপনার যে সেক্টরগুলি দুর্বল আছে সেগুলোর মধ্যে যদি আপনাকে বলতেন যে এই সেক্টরে যদি কেউ ইনভেস্ট করে তাহলে তার সোর্স অফ মানির কথা জিজ্ঞেস করা হবে না। তাহলে তার মানে হলো কি আমি কালো টাকা সাদা করতেছি এই কথা বলতেছি না, এইটাও বলতেছি না, একটা কৌশল নিতে পারতো, সেই কৌশলটা কিন্তু নেয় নাই। কিন্তু যেটা যে তারা করছে এটাতে একটা টাকাও আসবে না, এটাতে একটা টাকাও আসবে না। আবার তারা যে বিদেশে টাকাটা নিচ্ছে সেটা তো লিগেল পন্থায় নেয় নাই যে সেই দেশে সে ইনভেস্ট করবে। কারণ আমার তো বিদেশিরা ইন্ডাস্ট্রি করার আছে, বিদেশিরা যদি আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে, তা আমাদের তো অনেকেই ভিয়েতনাম, কম্বোডিয়াতে অনেকে গার্মেন্টস করছে, তা তো সরকারি নিয়ম অনুযায়ী করছে। তো যেই টাকাটা বিনা পাসপোর্টে গেছে সেই টাকাটা তো সেখানে ব্যয় করতে হবে না, সেই মানিটা আইডেল করে থাকবে, আমার এই মানে কেউ খাইতেও পারবে না। তো সার্বিক করতে যে বাজেট, আমার কথা একটাই যে এর চেয়ে ভালো বাজেট তো দূরের কথা, এই বাজেটটা যে দিচ্ছে এইটাই মনে হয় সরকারের যে ওই যে বিনা ভোটে ক্ষমতায় থাকার মতো একটা সাহস দেখাইছে। এই বাজেট কার্যকর করার, বাস্তবায়িত করার নো স্কোপ। আপনাকে ভিক্ষুকের থেকে আপনারা টাকা তুলবেন, আর এনবিআর লোকরা ওই যে ইয়ের মতো ডিবির লোকের মতো এক একটা হাউসে ঢুকবো, ব্যবসায়ী হাউসে ঢুকবো, যা মন চাই তাই লুট করে লয়ে করবো। আর একটা ব্যবসায়ী থেকে আপনি টাকা নেবেন তো, কিন্তু ব্যবসায়ীটা ব্যবসা করলে তো টাকা নেবে। যেটা করা হয়েছে তাতে আমি তো দেখি না বর্তমান যে টার্ন ওভার প্রত্যেকটা ব্যবসায়ী বা একটা দোকানদারের, সেই টার্ন ওভার থেকে যে ট্যাক্স আসবে সেই ট্যাক্সের সে যে টাকা রেভিনিউ আদায় করার চিন্তা করছে তার 50% রেভিনিউ আদায় করতে পারে না যদি নিয়ম মতো করে। একটা নিয়মে যদি সব করে নিয়ে আসে, ও বেটার মালপত্র সব বিক্রি করে নিয়মে দেয়ালে নিয়ে আসে, সেটা আনতে পারবে। এইটা আমি ছোটোখাটোভাবে বুঝি। কারণ এই বাজেটে আমি পড়ে দেখছি সব কিছুই ওনারা যেহেতু ব্যাখ্যা করছে, আমি দেখলাম খাতোয়ারি ব্যাখ্যা করতে গেলাম না। এক কথাই বলতেছি যে গত 15 বছরে অর্থনীতিটা যেই জায়গায় নিয়ে গেছে সেইখানে এই সরকার একটা বাজেট দিতে হয় তাই দিছে। সত্যিকার অর্থে বাজেট বলতে যেটা দেওয়া দরকার এই ক্ষমতা কারো নাই। এমনকি যদি আমি এখন ক্ষমতা যাই আমি এই বাজেট দিতে পারবো না, আমাকে অনেক কাজ করতে হবে, আমাকে বিপদের দিকে তাকাইতে হবে, কারণ আমার ভঙ্গুর অর্থনীতি উদ্ধার করতে হবে, নাকি আমাকে নতুন নতুন কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে, দরকার হলে সরকারকে ভর্তুকি দিয়েও এগুলি করাতে হবে। আপনি জ্ঞান অর্জন করবেন, আজকালকার ছেলে মেয়েদের এই ইন্টারনেট দেখার খোঁজে কোন দেশে দেওয়া যাবে, লেখাপড়া শিখে তার চলে মেধা পাচার হয়ে যাচ্ছে, আমাদের সেখানে লেখাপড়া করে তার কর্মসংস্থান নাই। তো যাই হোক, আমি আমার সভাপতি সাহেবের রহমত প্রোগ্রাম আছে বুঝতে পারছি, তা আমি এইখানেই থাকি, কারণ আমরা তো ওই জনগণের চেহারা দেখে রাজনীতি করি, বুঝতে চেষ্টা করি। আর
এই রাজনীতিতে আমার বেশি লেখাপড়া করলে বেশি দূরে আগানো যায় না, এটা কম লেখাপড়া তাদের একটু বেশি ভালো করা যায়, এটা ভালো তাই না? কারণ আমি জীবনে অনেক বই টই পড়ে দেখছি, ওটা কোনো কামে লাগে না, এটা ভালো বলছেন, এটা ওটা কোনো কাজে লাগে না। আমার যারা লেখাপড়া করে না তারা অনেক ভালো ভালো জায়গায় আছে, ওর ভালো ভালো ইয়ে আছে। তারপরে যার একটা হত্যাকাণ্ড আনার, আমি একটা লাইন শেষ করে দিই। আনার হত্যাকাণ্ড নিয়ে আমার সন্দেহ আদৌ আনার খুন দিচ্ছে কিনা। আপনি 10 জন লোকরা যা কোয়াইছেন এটা কথা না, এভিডেন্স বের করবেন, তার লাশ তো বের করবেন, তার টুকরা টুকরা মাংস ডিএনএ টেস্ট করে তো আপনি কিনারা করতে পারতেছেন না। আর দ্বিতীয়ত হলো আনারের হত্যাকাণ্ড আমাদের দেশের লোক করতে পারে, ওপারের লোকের সহযোগিতা নাই, এই কথাটা বিশ্বাস কোনো উকালুপ করেন না। সুতরাং এটা আরেকটা দুর্যোগ, এটা আরেকটা দুর্যোগ। তো আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনার থেকে যেও কিছু শিখা গেল, তো অবশ্য শিখা গেল ঠিক হলো, শিক্ষাটা কাজে লাগানোর জায়গাটা যে কবে হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, এবং সেটা কীভাবে করা যায় সেটা নিয়ে একটু সবাই ভাবি আমরা। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে, আমাদের এই সময় দিয়ে আমাদেরকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য বিশেষ করে ধন্যবাদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ফয়সাল রায়কে। আমি সভাপতির একদম শেষ প্রান্তে সংলাপ অনুষ্ঠানের শেষ প্রান্তে বক্তব্য রাখার জন্য, সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল। আজকে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ এর উদ্যোগে আমি অফিসে যাচ্ছি। আজকে নতুন অর্থ বছরের বাজেট সম্পর্কে তারা যে এখানে আলোচনার সভার আয়োজন করেছেন, প্রথমে তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর সম্মানিত প্রধান অতিথি এই গুরুত্বপূর্ণ আলোচনার বিএনপির সংগ্রামী জননেতা, স্ট্যান্ডিং কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, এখানে সম্মানিত আলোচকবৃন্দ যারা আলোচনা করেছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। বিশেষ করে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, তিনি এখানে যে অসাধারণ একটা উপস্থাপনা দিয়েছেন তার প্রতি আমার বিশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি তাকে হয়তো নামে চিনতাম, কিন্তু আজকে প্রথম মনে হয় তার কোনো উপস্থাপনা শোনার সুযোগ আমার হয়েছে। তিনি কি খুবই তথ্যবহুল, খানিকটা বিশ্লেষণাত্মক তিনি যে বক্তব্য দিয়েছেন এবং খুবই হৃদয়গ্রাহীভাবে সেটা আমাকে মুগ্ধ করেছে। আর এখানে যারা আলোচনা করেছেন তারাও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা উল্লেখ করেছেন। আর আমি নিজে অর্থনীতির ছাত্র, কিন্তু আমার অর্থনীতি পেশা হিসাবে অর্থনীতিকে নেওয়ার সুযোগ আমার হয়নি। ফলে আমি 80-90 দশক অর্থনীতি নিয়ে কিছু লেখাপড়া করেছি বা আমার কিছু লেখাটেখাও আছে, কিন্তু পরবর্তী 20-25 বছরে আমার অর্থনীতি নিয়ে লেখাটেখা কম, লিখেছি বাট কম সেটা সময়। তো কিন্তু আমার বরাবরই একটা আগ্রহ আছে অর্থনীতি নিয়ে, বিশেষ করে তার পলিটিক্যাল ইকোনমির পার্টটা। তো বাজেটে যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে আমরা দেশের অর্থমন্ত্রী যে সাহসের পরিচয় দিয়েছেন, তো নিশ্চয়ই এটা মনোযোগ আকর্ষণ করেছে। আমি ইতিমধ্যে বলেছি অনেকগুলো টেলিভিশনে যে এটা একটা কিছুটা বলতে পারেন বাজেটটা যে কিছুটা সংযত বাজেট। এবার প্রচলিতভাবে খুব উচ্চাভিলাষী বাজেট যেটা অনেক সময় আমরা বলি, এভাবে হয়তো এবার বলবার সুযোগটা নাই। কারণ উচ্চাভিলাষী বাজেট করবার মতন কোনো অর্থনৈতিক সামর্থ্য, কোনো সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের নেই। রাষ্ট্রীয় কোষাগারগুলো প্রায় শূন্য। ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আমার শেয়ার মার্কেট থেকে শুরু করে, তো এখানে প্রফেসর মিজান এখানে তিনি আরও চমৎকার করে এই ব্যাপারে তিনি আরও তথ্যপাত্র তিনি এটা উল্লেখ করেছেন। এবং পুরো দেশটা যেখানে একটা শূন্য হাঁড়ি, সেখানে কি আপনি বিতরণ করবেন, কি আপনি পরিকল্পনা করবেন? আর অন্যভাবে বললে একটা লুটের বাজারের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাপনার ব্যাপারে পরিকল্পনা করা, আপনি কি ব্যয় করবেন, কিভাবে আয় করবেন, এটা যথেষ্ট দুরূহ একটা ব্যাপার। প্রথম হচ্ছে যে আপনি বাজেটে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা আপনাকে এবার ঋণ আপনাকে সংগ্রহ করতে হবে, অভ্যন্তরীণ অথবা এক্সটার্নাল সোর্সগুলো থেকে। এবং ইতিমধ্যে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা শুধুমাত্র এবছর ঋণের সুদ আপনাকে পরিশোধ করতে হবে। আরও 1 লক্ষ কোটি টাকার বেশি আপনাকে সংগ্রহ করতে হবে ঋণ বদমাশ নানাভাবে। পুরো দেশটা তো এখন বেনজিরময়, তাই না? হ্যাঁ, পুরো। তো তাদের জন্য আপনি ইতিমধ্যে আপনি তৈরি করেছেন যে 15% তারা দিলেই
এটা কজনকে মেরে, কজনকে খুন করে, কজনকে ফাঁকি দিয়ে, কি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চাপ তৈরি করে, জবরদস্তি করে, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে, পেশাগত দায়িত্বের বাইরে যে জবরদস্তি করে আপনি যে হাজার হাজার কোটি টাকা আপনি যে অবৈধ অর্থ সম্পদ করেছেন, এটা নিয়ে কোথাও প্রশ্ন তোলা যাবে না। এটা তো কোনো সভ্য গণতান্ত্রিক দেশের এটা কোনো আইন, কোনো নিয়ম এটা হতে পারে না। তার মানে আপনি চুরিকে, দুর্নীতিকে, ডাকাতিকে, দুর্বৃত্তপনাকে রাষ্ট্রীয়ভাবে এটাকে আপনি বৈধতা আপনি দিচ্ছেন এটা। তো সুতরাং এটা তো কোনো নাগরিকদের কোনো অংশই এটা কোনো গ্রহণ করবার কোনো কারণটা নেই। আরেকটা, এত যে ঋণের কারণ, এটা ডক্টর মিজান কিছুটা উল্লেখ করলেন। আমি রূপপুর পারমাণবিক প্রকল্প, আমি যখন এটা শুরু আমি বলেছি এটা হচ্ছে গরিবের ঘোড়া রোগ। পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে যখন নিউক্লিয়ার পাওয়ারের এই প্রকল্পগুলো থেকে তারা অনেকে যখন সরে আসছে, জাপানের মতন দেশ থেকে শুরু করে জার্মানি, পৃথিবীর অনেক দেশে, তখন আমাদের এখানে তখন আপনি কত শত আপনার এই ওয়াটের জন্য, কয় হাজার ওয়াটের জন্য আপনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিশাল একটা শ্বেত হাতি, একটা সাদা হাতি, তো একটা পোষার মতন যে আপনি ব্যয়টা করছেন। এখানে আলোচনা হলো চিটাং থেকে কক্সবাজার যে ট্রেন লাইন, আমাদের বাড়ি দক্ষিণাঞ্চলে মেঘাটে, তো এখানে পদ্মা ব্রিজ করবার পরে বা এখানে একটা ভালো রাস্তা করবার পরে এখানে ট্রেন লাইনটা করাটা এটা নিশ্চয়ই মানে ইকোনমিক দিক থেকে এটা তেমন কোনো লাভজনক বিবেচনা করা হচ্ছে না। চিটাঙে আপনি কর্ণফুলির ভিতর দিয়ে আপনি যে টানেল যেটা নিয়ে গেলেন, টানেলের মেনটেন্যান্সের জন্য যে ব্যয় করতে হচ্ছে, টানেল ব্যবহারের জন্য সেই টাকাটা কিন্তু আসছে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা তথ্য কিন্তু এটা। ফলে এইভাবে অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প, যেটা গয়েশ্বরদা চমৎকার করে বললেন, এরা উন্নয়ন প্রকল্পের ন্যায় হচ্ছে আসলে নিজেদের উন্নয়নের জন্য, যেটা ডক্টর মিজানও উল্লেখ করলেন। ফলে এই যে করাগুলো এবং এরা এই মানে এগুলো একান্তই চুরির জন্যে, এগুলো এখান থেকে অর্থ আত্মসাতের জন্য। তো এটার একটা ধারাবাহিকভাবে এই সংস্কৃতিটা এটা কিন্তু অব্যাহত আছে। আর স্বৈরাচারী সারা দুনিয়ার শাসকরাই টিকে থাকে এই আর্গুমেন্টে যে আমরা উন্নয়ন করছি, আমরা উন্নয়ন করছি। তো এখানে জিডিপি নিয়েও তো এখন এরা খুব বেশি বড়াই তারা কিন্তু করতে পারছে না। তো উন্নয়ন এখন আপনি বেক্সিমকোর সালমান দরবেশ সাহেব, আর এদিকে যেমন এস আলম গ্রুপ বা এরকম 10টা পরিবার, তো তারাই তো এখন এটাকে অর্থমন্ত্রী কি বাংলাদেশের বাজেট কি নির্ধারণ করছেন, পরিকল্পনা মন্ত্রীকে নির্ধারণ করছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা, বাস্তবে বাংলাদেশ তো তিনি পরিচালনা করছেন এর অর্থনৈতিক সেক্টর। আগের অর্থমন্ত্রীকে আমরা কিন্তু 5 বছরে খুব দেখিনি, 5 বারও তিনি জনগণের সামনে আসেননি। এবার শুধুমাত্র মালয়েশিয়াতে এই যে 31-32 হাজার যে আমার অভিবাসী শ্রমিক যারা যাবেন, এবং এখানে যে 4 জন এমপি, তার মধ্যে অর্থমন্ত্রীর স্ত্রী এবং কন্যা কত হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছেন, এবং যিনি চেহারা দেখাচ্ছেন না কিন্তু হাতিয়ে নিয়েছেন, এগুলোর কোনো প্রশ্ন আছে? তাদের ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা আছে? তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? আর যারা আলোচিত আজিজ বেনজির কি অন্য যারা আছেন, তারা যদি ঘটনাক্রমে তারা যদি বিরোধী দল করতেন বা সমর্থন করতেন, তারা কি এখন গ্রেপ্তারের বাইরে তারা থাকতো? বহু আগেই তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে তাদেরকে নেওয়া হতো। তার মানে হচ্ছে বাস্তবে বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার নেই, একটা দুর্বৃত্ত মাফিয়া, একটা সিন্ডিকেট, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন পুরো দেশটাকে যারা একটা লুটের বাজারে যারা পর্যবেসিত করেছে। তো তাদের হচ্ছে এই এবারকার এই বাজেটের যে প্রশ্ন, তো ফলে সেখানে স্বাভাবিকভাবেই যে আমার ভাই বললেন এখানে শিক্ষা খাতের 1% মতন এখানে ব্যয়। তো যাদের তো দেশ নিয়ে যাদের স্বপ্ন আছে, এই 18 কোটি মানুষ নিয়ে যারা ভবিষ্যৎ দেখে, 50-100 বছর দেশটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই, যার মধ্যে দেশপ্রেম আছে, মানবিকতা, মানুষের জন্য দরদ ভালোবাসা আছে, তিনি পরিকল্পনা একভাবে করবেন। তিনি শিল্প ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, আমার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, এগুলো থাকবে তার অগ্রাধিকারের জায়গাটা। আর এই দুর্মূল্যের বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, যে মানুষ বাজারের আগুনে পড়ছে, সে মানুষকে বাজেটটা পাশ হওয়ার পরে এই বাজেটে সে মানুষের জন্য স্বস্তির কোনো খবর আছে? ন্যূনতমভাবে স্বস্তির কোনো খবর নেই। একটা আর্গুমেন্ট দিচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে বলে আমরা এখানে দাম বাড়াচ্ছি। ওখানে যখন দাম কমে সে অনুসারে অধিকাংশ পণ্যের এখানে কিন্তু দামটা কিন্তু কমছে না। এখন বাইরের বিনিয়োগটা এখানে গ্রাজুয়ালি এটা কিন্তু বিনিয়োগটা কিন্তু কমছে, এমনকি আমার ডোমেস্টিক যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট পর্যন্ত গ্রাজুয়ালি কিন্তু কমছে কখন? দেশ নিয়ে উদ্যোক্তাদের ইন্টারনেটের কোনো স্বপ্ন নেই, কোনো আস্থার জায়গাটা নেই। ব্যাংকগুলো লালবাতি জ্বলছে কেন? ব্যাংক ব্যবস্থা হলো জনগণের আস্থার উপরে নির্ভর করে, যেখানে সরকারের উপরেই মানুষের ন্যূনতম কোনো আস্থা নেই, বিশ্বাস নেই সরকার। সুতরাং সেখানে
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দাঁড়ানোর মতন মানুষের আস্থার উপরে ভিত্তি করেই কিন্তু ব্যাংক ব্যবস্থা এগুলো কিন্তু তারপরে গড়ে ওঠে। মানুষ যে তার ছোট ছোট পুঁজি মানুষ যে ব্যাংকে সঞ্চয় করে সেটা আস্থার কারণের জন্য। যখন আস্থাই থাকে না, আমি শেষ করব যেটা বলে বাস্তবে এখানে সরকারের পুরোটা যেটা হয়েছে, যেটা আমি শুরুতে বললাম, একটা চূড়ান্ত অব্যবস্থাপনা ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে বলি, বা আমার ছোটো ছোটো ফ্যামিলির মাইক্রো ইকোনমিকে সামাল দিতে যে পরিস্থিতি, সরকার এগুলোর কোনো ক্ষেত্রেই কোনো কিছু সামাল দিতে পারবে তার কোনো প্রমাণ এই বাজেটে নেই। বাস্তবে সরকার যেমন বেসামাল, এই অর্থ বাজেটও একটা সংযমী চেষ্টা হলেও এই বাজেটে বাস্তবায়নে ন্যূনতম কোনো ক্ষমতা সরকারের নেই। কেউ সরকারের কথা শুনছে না, সব জায়গাতেই নৈরাজ্য। যেখানে সরকার চালাচ্ছে একটা লুটেরা দুর্বৃত্ত মাফিয়া গোষ্ঠী, আর যেখানে সরকারে থাকার জন্য ব্যবসা লুটেরাদেরকে সরকার নিয়ন্ত্রণ করবে কোনভাবে? গয়েশ্বরদা নিশ্চয়ই সাক্ষ্য দেবেন। 18 সালে আমাদের হিস্ট্রিতে নাই, ব্যবসায়ীরা একসঙ্গে দাঁড়িয়ে বলল আমরা চাই যে এই সরকার অব্যাহত থাকুক। এইবারও 24 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগে আমাদের ইতিহাসে আগে কখনো এটা হয়নি। ব্যবসায়ীর একটা পেশাদার সংগঠন, এগুলো ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন দলের সমর্থক থাকে, ভোটাররা থাকেন, তারা যখন দাঁড়িয়ে যখন একটা বিশেষ দলের তারা পক্ষে যখন অবস্থান নেন, তখন সরকারের পক্ষে কি তাদের বিরুদ্ধে এসালম কি বেক্সিমকো গ্রুপ অথবা এ ধরনের মাফিয়া, আমি নাম বললাম না, 10, 15, 20টা, তাদের বিরুদ্ধে কি ক্ষমতা নেবার ন্যূনতম কোনো শক্তি সাহস এদের আছে? এদের নাই। তার মানে বাস্তবে এরাই বাস্তবে দেশটা চালাচ্ছে। দেশ বাস্তবে প্রকারান্ত একটা আফ্রিকান একটা ফেইলিয়ার স্টেটের মতন অকার্যকর মাফিয়া দুর্বৃত্ত নির্ভর দেশের দিকে ক্রমাগত দেশটা যাচ্ছে। ভয়ের জায়গাটা, উদ্বেগের জায়গাটা হচ্ছে এইখানে। এবং এখন তারা দেশ নিয়ে এক ধরনের জুয়া খেলছে। আপনি মনে জানেন, জুয়ারিরা যখন জুয়া খেলে এরকম উন্মত্ত হয়ে যায়, নিজের পরিবারকে পর্যন্ত সে বাজি ধরে, নিজের স্ত্রী পরিবারকে পর্যন্ত জুয়ার কোর্টে তখন সে বসিয়ে দেয়। বাস্তবে এখন এরা জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যে পুরো দেশ এবং জনগণকে এখন তারা জুয়ার কোর্টে এখন তারা নিয়ে গেছে। ফলে জুয়ারিদের কাছে বর্তমান ভবিষ্যৎ কোনোটাই নিরাপদ নয়। শেষ করবো যেটা বলে, এই বাজেটও কার্যকারী করবার কোনো, যেটা গয়েশ্বরদা বললেন, ডক্টর মিজান নিশ্চয়ই একমত হবেন, যে বাজেট দিয়েছে এই বাজেটও কার্যকর করবার যে পলিটিক্যাল অথরিটি, নৈতিক মোরাল যে অথরিটি, এটা পর্যন্ত এই সরকারের নাই। তাহলে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আমি দেখছি মানে আমাদের অদূর ভবিষ্যৎ আরও নৈরাজ্য, আরও বিশৃঙ্খলা, গণদুর্ভোগ, জনগণের ভোগান্তি এবং রাজনৈতিক নেতৃত্ব। এরকম একটা দেশ যাবার আগে সুতরাং এরকম একটা কর্তৃত্ববাদী অবৈধ সরকারকে তাদেরকে বিদায় দেওয়া ছাড়া, এবং এটা প্রমাণ হয়েছে, তারা বলছেন যে ভারতের জোরে তারা ক্ষমতায় আছেন, তিনি তো এখন দিল্লি গেছেন এটার জন্য। তো দিল্লিতে তো মোদির রাম রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন তো এবার হোঁচট খেয়েছে। একদলীয় শাসন তৈরি করবার যে প্রকল্প, সেখানে সেটা কিছুটা থমকে গেছে। একটা সাম্প্রদায়িক বিভাজনের যে চিন্তা, সেটাও কিছুটা থমকে গেছে। এখন যারা তাদের ভরসা, যারা এখানে ক্ষমতায় আছেন, আমি জানি না এবার প্রধানমন্ত্রীকে সম্ভবত এয়ারপোর্টে সংবর্ধনা জানানোর জন্য মনে কোনো পূর্ণাঙ্গ মন্ত্রীও যাননি, সম্ভবত একজন সচিব সম্ভবত দিল্লি এয়ারপোর্টে তিনি গেছেন। এটা তার মানে বাংলাদেশ সম্পর্কে তাদের কি মনোভাব, এটা মনে তার একটা বহিঃপ্রকাশ হয়তো বা পেয়েছে। সুতরাং দিন দুনিয়া আগের মতন চলবে না, দিন দুনিয়া পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভকে গয়েশ্বর দ্বারা আমরা রাজনৈতিক দলগুলো, সকল বিরোধী দল রাজপথে যে গণ ঐক্যটা গড়ে উঠেছে, এটাকে আরও কার্যকর করে, সংহত জোরদার করে, মানুষের আকাঙ্ক্ষাকে যদি ধারণ করে আমরা এগোতে পারি এবং সরকারকে আমরা বাধ্য করতে পারি পদত্যাগের জন্য, একটা বিশ্বাসযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক 31 দফার আমরা যে রূপরেখা দিয়েছি, যদি সে পথে যেতে পারি, নিশ্চয়ই বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো। এই দুর্বৃত্ত মাফিয়ার শেষ কথা নয়। এ কথা বলে আমি সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ, তাদের সম্পর্কে আমার ভালো। সুপ্রদর্শক, বিরোধী দলের এই সংলাপটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।